প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নিউটন বলবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরেকটি লেকচার নাম্বার 5 শুরু করছি। তো আমরা শুরুতে যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব সেটি হচ্ছে সংঘর্ষ কাকে বলে। তো সংঘর্ষের ডেফিনেশন আমরা আগের ক্লাসে বলেছি, তারপর আজকে আমি একটু বলছি যে ধরো একটি বস্তু স্থির এবং অপর বস্তু যদি গতিশীল হয়, অথবা উভয় বস্তুই যদি গতিশীল হয় এবং এই বস্তুগুলোর মধ্যে ক্ষুদ্রাতিক্ষুদ্র সময় ব্যবধানে যদি বস্তুগুলো একে অপরকে ধাক্কা দেয়, তাহলে উক্ত ঘটনাটিকে বলা হয় সংঘর্ষ। তার মানে সংঘর্ষের মূল কনসেপ্টটা হচ্ছে যে সময় ব্যবধানটা অনেক কম হবে এবং এই বস্তুগুলো কি করবে, একে অপরকে ধাক্কা দেবে। এই যে ধাক্কাটা প্রযুক্ত হচ্ছে, এই ঘটনাটির নামই হচ্ছে তোমার সংঘর্ষ। তো সংঘর্ষ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং আরেকটিকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই সংজ্ঞাগুলো ভালো করে মনে রাখবে, এগুলো 1 মার্কের জন্য আসে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে, সৃজনশীল প্রশ্নে। তোমরা কি আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে কিনা একটু বলো। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো তো সংঘর্ষ হচ্ছে দুই প্রকার, হ্যাঁ, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞা হচ্ছে যে যে সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি তথা শক্তি উভয় সংরক্ষিত থাকে, সেই সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে সেই কন্ডিশন অনুসারে আমরা লিখতে পারি যে ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা m1 u1 plus m2 u2 that is equal to m1 v1 plus m2 v2, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আর আরেকটি হচ্ছে যে তোমার শক্তিও সংরক্ষিত থাকবে। তো শক্তি বলতে আমরা আমাদের এখানে মূলত যেহেতু আনুভূমিক তলের উপর দিয়ে গতিশীল, এখানে তোমার কোনো অভিকর্ষ মহাকর্ষীয় বিভব শক্তি এখানে থাকে না, শুধু গতিশক্তিটা এখানে থাকে, মানে বিভব শক্তি থাকে না। তো যার জন্য গতিশক্তিটা কি হবে, তাহলে সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি পরস্পর কি হবে, সেম হবে, সমান থাকবে। তার মানে এই যে 2 নাম্বার কন্ডিশনে লেখা আছে, দেখো হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তার মানে এই স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যে শর্তটা সেটা হচ্ছে অবশ্যই শক্তিটা কি থাকতে হবে, সংরক্ষিত থাকতে হবে। এর অর্থ হলো সংঘর্ষের আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি পরস্পর কি হবে, সেম হবে, একই থাকবে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তোমার এই সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে। তার মানে তোমার m1 u1 plus m2 u2 that is equal to m1 v1 plus m2 v2, এটা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যা, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেও তাই। তার মানে ভরবেগটা উভয় সংঘর্ষেই তোমার সংরক্ষিত থাকে তথা পালিত হয়। কিন্তু 2 নাম্বার যে কন্ডিশন অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, সেটা এখানে দেখো, এই সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর পরের গতিশক্তির এই মাঝখানে দেখো, এটা কি ইকুয়াল টু না নট ইকুয়াল টু, বলো তো? এই যে চিহ্নটা, এটার নাম কি? নট ইকুয়াল। তার মানে আমরা কি বলতে পারি, তার মানে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শক্তি সংরক্ষিত থাকে নাকি থাকে না? না, থাকে না। থাকে না। এই জন্য তাহলে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ না অস্থিতিস্থাপক সংঘর্ষ, এটা কি দিয়ে নির্ধারিত হচ্ছে বলো? ভরবেগ দিয়ে না শক্তি দিয়ে? গতিশক্তি দিয়ে। হ্যাঁ, ভরবেগ দিয়ে না কিন্তু, কেননা তোমার এখানে এটা মানে তোমার সংজ্ঞা অনুসারে দেখতে পাচ্ছি যে এটা তোমার গতিশক্তি দিয়ে তথা শক্তি দিয়ে তোমার এই স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না, অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে। তো আমি মনে হয় এটাও বলেছিলাম যে তোমাদের পৃথিবীর সমস্ত সংঘর্ষে কি সংঘর্ষ বলতো? অস্থিতিস্থাপক সংঘর্ষ। কেননা দুটি বস্তুর মাঝে যখন সংঘর্ষে লিপ্ত হয়, যখন যখন তুমি দুটা বস্তু একই দিকে গতিশীল করেছো এবং এদের মধ্যে যখন সংঘর্ষে লিপ্ত হয়, তো সংঘর্ষের পূর্বে তাদের কি শক্তি ছিল? গতিশক্তি ছিল। যেহেতু তারা গতিশীল মুভমেন্টে আছে, তাদের একটা বেগ আছে, তাই না? তাহলে তাদের কি থাকবে, ইনিশিয়ালি সংঘর্ষের পূর্বে গতিশক্তি থাকবে। তো সংঘর্ষের পূর্বে যে গতিশক্তি, এখন যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন কি শব্দ তৈরি হয়, আমরা শব্দ শুনতে পাই। আবার অনেক সময় খুব জোরে সংঘর্ষ হলে তাপ তৈরি হতে পারে, আবার আগুন লেগে যেতে পারে, আলো আমরা পেতে পারি। তার মানে আমার এক্ষেত্রে সংঘর্ষের পরে ওই গতিশক্তিটা আর ফেরত পাওয়া যাবে না, কেননা আমরা জানি যে শক্তি নিত্যতা সূত্র অনুসারে শক্তি একটা রূপ থেকে একাধিক রূপে তোমার কি হয়, রূপান্তরিত হয়। তার মানে আমার সংঘর্ষের পূর্বে যে গতিশক্তিটা ছিল, সংঘর্ষের পরে আর সেই গতিশক্তিটা ফেরত পাওয়া যাবে না। কেন? কেননা ওই আদি যে গতিশক্তি ছিল, সেই গতিশক্তির কিছু শক্তি তোমার শব্দ শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং আলোক শক্তিতে রূপান্তরিত হতে পারে যদি খুব দ্রুত এই সংঘর্ষগুলো সংঘটিত হয়। তাহলে আমার সেক্ষেত্রে অবশ্যই আমরা কি সংঘর্ষের পরে আর সেই গতিশক্তিটা ফেরত পাবো না, যার জন্য পৃথিবীর সমস্ত সংঘর্ষই হচ্ছে তোমার অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে? এখন পরীক্ষায় যদি হ্যাঁ বলো। স্যার, আমাদের বই তো বলেছে যে দুটি কাচের বা ইস্পাতের বলের সংঘর্ষ প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়।
আচ্ছা, এখন ওখানে একটা কথা লেখা আছে প্রায়। প্রায় কথাটার জি অর্থ স্যার। হচ্ছে যে আসলে এক্স্যাক্টলি কখনোই সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি সমান হবে না। তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই যে কাঁচের ২ টা মার্বেলকে গড়িয়ে দিয়ে সংঘর্ষ করাবে, তাহলে ২ টি কাঁচের মার্বেলে যখন সংঘর্ষ হয় তখন তোমরা শব্দ শুনতে পাবে না? অবশ্যই শব্দ শুনতে জি পাবে। স্যার। হ্যাঁ, যদি রাবারের স্যার বল ইস্পাত হয়, কি? ইস্পাত হচ্ছে এক ধরনের পদার্থ, স্টিল। স্টিলের বাংলা হচ্ছে ইস্পাত। সেটা হচ্ছে ও তোমার আচ্ছা। খুবই কঠিন পদার্থ। স্থিতিস্থাপকতা এর অনেক বেশি। এটা নিয়ে পড়া আছে, ইস্পাত নিয়ে আমাদের স্থিতিস্থাপকতার একটা অধ্যায় আছে, ওখানে আমরা পড়াবো। তো এখন ২ টি রাবারের বল যদি হয়, ২ টা রাবারের বলকে যদি তুমি গড়িয়ে দিয়ে সংঘর্ষ ঘটাও, সেই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে যে শব্দটা উৎপন্ন হবে এটা অনেক কম শব্দ উৎপন্ন হবে। রাবার বা মানে প্লাস্টিক যে বস্তুগুলো আছে। তো ২ টি প্লাস্টিকের বলকে যদি গড়িয়ে দিয়ে সংঘর্ষে মানে তুমি ঘটাও, তাহলে সেক্ষেত্রে শব্দের পরিমাণ অনেক কম হবে কিন্তু। তো এই ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে শব্দের পরিমাণ যেহেতু অনেক কম, সেই ক্ষেত্রে তোমার সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি প্রায় কথাটা কিন্তু বলা হচ্ছে। প্রায় কথার অর্থ কিন্তু আছে এখানে। মানে এক্সাক্টলি সমান না, কিন্তু প্রায় কাছাকাছি। তো এই যে প্রায় কাছাকাছি অর্থাৎ সংঘর্ষের আগের গতি এবং গতিশক্তি এবং পরের গতিশক্তি প্রায় কাছাকাছি বা সমান বলেই তোমার এই সংঘর্ষগুলোকে স্থিতিস্থাপক সংঘর্ষ বিবেচনা করা হয়। কিন্তু এক্সাক্টলি পৃথিবীর কোন সংঘর্ষই স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। পৃথিবীর সমস্ত সংঘর্ষই হচ্ছে তোমার অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, এখন আমি অঙ্কে যাই একটু। অঙ্কে আমি বলে দিচ্ছি, তোমরা একটু বাসায় করবে এই অঙ্কগুলো। আচ্ছা, বলো তো স্যার একটা এখানে প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার সংঘর্ষের আগে কি বিভব শক্তি নেই, না, শুধু এটা গতিশক্তি আনুভূমিক থাকবে? তলের উপরে গতিশীল, তো এখানে কোনো বিভব শক্তি নাই। এখানে সমস্ত শক্তি হচ্ছে তোমার গতিশক্তি। বিভব শক্তির পরিমাণ নগণ্য। এখানে বিভব শক্তি নাই। যেহেতু এরা মুভমেন্টে আছে, সুতরাং এর মধ্যে গতিশক্তি আছে। আনুভূমিক তলের উপর দিয়ে গতিশীল। হ্যাঁ, এখন যদি ২ টা বস্তুকে তুমি উপর থেকে ছেড়ে দাও, দিয়ে যদি সংঘর্ষে লিপ্ত মানে সংঘর্ষ ঘটাও, সেই ক্ষেত্রে কিন্তু বিভব শক্তি থাকবে। মানে ওই যে পড়ন্ত বস্তু পড়েছো না তোমরা? তো পড়ন্ত বস্তু যদি আমরা একটা সার্টেন হাইট থেকে ২ টা বস্তুকে আমরা নিচের দিকে ছেড়ে দিই, দিয়ে যদি আমরা সংঘর্ষ সংঘটিত করাই, তাহলে সেক্ষেত্রে তো সেখানে একটা হাইটের ব্যাপার আছে, তাই না? তা হাইটের ব্যাপার থাকা মানে কি? তাহলে সেখানে তোমার গতিশক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। কিন্তু আমরা সেই ভার্টিক্যাল মোশনটা আমরা পড়ছি না। আমরা পড়ছি হরাইজন্টাল মোশন, আনুভূমিক তলে বস্তুর গতি। তা আনুভূমিক তলে গতিশীল হবার কারণে তোমার এখানে কোনো বিভব শক্তি নাই, সমস্ত শক্তি হচ্ছে তোমার গতিশক্তি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি অঙ্কের ক্ষেত্রে একটু কনসেপ্ট দিই। এই অঙ্কগুলো তোমরা বাসায় করবে। দ্যাটস ভেরি ইজি। আমি এই অঙ্কগুলোর দিকে যাব না। এটা হচ্ছে ধরো একটা উদ্দীপক দিয়ে বলা আছে যে উদ্দীপকের মানে ২ টা বস্তুর ভর বলা আছে, ২ টা বস্তু কি বেগে গতিশীল ইনিশিয়ালি সেই বেগের মানগুলো বলা আছে। এরপরে ধরো ২ টি বস্তুর মাঝে সংঘর্ষ হলো। তো সংঘর্ষের পরে ২ টা বস্তুর বেগও বলে দিতে পারে, অথবা একটা বস্তুর বেগ বলা আছে আরেকটা বস্তুর বেগ বলা নাই। তাহলে গতে চাইতে পারে যে তোমার দ্বিতীয় বস্তুটার বেগ কত হবে, যদি বেগ বলা না থাকে তাহলে এটা গতে আসতে পারে। আর ঘতে আরেকটি প্রশ্ন আসতে পারে যে এই যে উদ্দীপকের যে সংঘর্ষটি ঘটানো হলো, এই সংঘর্ষটি কি স্থিতিস্থাপক সংঘর্ষ না অস্থিতিস্থাপক সংঘর্ষ? তাহলে সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, এটা কি দিয়ে নির্ধারণ করবে বলো? কে বলবে? গতিশক্তি। হ্যাঁ, গতিশক্তি দিয়ে। ভরবেগ কিন্তু বের করার প্রয়োজন নাই। ভরবেগ যদি বেগ চাই তাহলে অবশ্যই ভরবেগের সমীকরণ সূত্র দিয়ে তোমাকে বেগটা বের করতে হবে। আর সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক সেটা অবশ্যই তুমি কি দিয়ে বের করবে? সেটা হচ্ছে গতিশক্তি দিয়ে বের করবে। তখন গতিশক্তি যদি তোমার সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি যদি সমান হয়, তাহলে সেটাকে কি বলবে? স্থিতিস্থাপক সংঘর্ষ বলবে। আর যদি সমান না হয় তাহলে সেটাকে কি বলবে? অস্থিতিস্থাপক সংঘর্ষ বলবে। অস্থিতিস্থাপক। এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডে এসছে। ইজি অঙ্ক, এইজন্য আমি অঙ্কের দিকে যাচ্ছি না, কিন্তু আমি কনসেপ্টটা দিয়ে যাচ্ছি। তোমরা আজকে অঙ্কটা করবে। তাহলে কোন একটা সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, সেক্ষেত্রে গতিশক্তি বের করে তোমাকে আনসারটা বলতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই এখান থেকে সংঘর্ষ কাকে বলে এটা দেখবে। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, জ্ঞানমূলক প্রশ্ন। আর স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পার্থক্য লিখো। তাহলে পার্থক্য সংজ্ঞা দিলে পার্থক্য হয়ে যাবে। এই পার্থক্যের ক্ষেত্রে এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে কিন্তু। স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো আমরা এখন স্থিতিস্থাপক সংঘর্ষের একটা কনসেপ্ট আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো এখানে হেডলাইনটা বলা আছে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, একমাত্রিক মানে কি বলো তো?
1D One x অক্ষ বরাবর dimensional। অথবা y শুধু অক্ষ এক বরাবর। অক্ষ বিবেচনা করা হবে। হ্যাঁ, শুধু এক্স অক্ষ হতে পারে অথবা ওয়াই অক্ষ হতে পারে অথবা জেড অক্ষ হতে পারে, একটা ডাইমেনশন বিবেচনা করব। তার মানে কি? তার মানে বলতো যে দুটি বস্তুকে ধরো আমরা চিত্র দিয়ে যদি একটু বোঝানোর চেষ্টা করি, ধরো এ একটা বস্তু বলা আছে আর একটা বি বস্তু বলা আছে, তো দুটা বস্তু কি বেগে গতিশীল বলা আছে, একটা হচ্ছে U1 আর একটা U2। আচ্ছা বলতো এই দুটার মাঝে সংঘর্ষ ঘটানোর ক্ষেত্রে অন্যতম শর্ত কি হতে হবে বলতো? এই দুটা বস্তু এ আর বি এর মাঝে যদি আমি সংঘর্ষ ঘটাতে চাই ওয়ান তাহলে বড় আর U1 এর বড় বেগ হতে বড় হবে। হতে হবে, মানে হ্যাঁ, U1 বড় হতে হবে। হ্যাঁ, U1 টা অবশ্যই U2 এর চেয়ে বড় হতে হবে। যদি U1 এর চেয়ে U2 বড় হয় তাহলে কি এদের মাঝে যে গ্যাপটা আছে এখন, এই গ্যাপটা আস্তে আস্তে কি হতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে না? বেগ মানে তো প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে সেইটা। তো সেক্ষেত্রে অবশ্যই U1 টা অবশ্যই U2 এর চেয়ে কি হতে হবে? বড় হতে হবে। ফলে কোন একটা জায়গায় গিয়ে তাদের মাঝে মাঝে কি হবে? সংঘর্ষ হবে। আচ্ছা এখন বলো তো দুইটা বেগের ডিরেকশন কি একই দিকে না? তার মানে কি এটা ওয়ান ডাইমেনশন সেম ডিরেকশনে আছে। এবং সংঘর্ষের পরেও তাদের কি হতে হবে? একই দিকে গতিশীল হতে হবে। তবে এটাকে আমরা কি ডাইমেনশন বলবো? ওয়ান ডাইমেনশন। One dimension। মানে একটি রেখা বরাবর তাদেরকে একটি রেখা বরাবর গতিশীল হয়ে সংঘর্ষ হবে এবং সংঘর্ষের পরেও তারা সেম ডিরেকশনে তোমার গতিশীল থাকবে। তাহলে এই সংঘর্ষটার নামই হচ্ছে তোমার একমাত্রিক। এবং এখানে আরেকটা কথা বলা আছে, কি সংঘর্ষ এটা বলো তো? কি নামকরণ করা আছে আছে হেডলাইনে? সংঘর্ষ। স্থিতিস্থাপক। স্থাপক। আচ্ছা তাহলে সংঘর্ষের পরে তোমার এ বস্তুটার বেগ নামকরণ করা হয়েছে V1 আর বি বস্তুটার বেগ নামকরণ করতে হবে কি? এটা কি U2 হবে না V2 হবে বলো তো? এটা একটু ভুল আছে, এটা একটু V2 কারেকশন করে নিবে। এটা V2 U2 না, হ্যাঁ এটা হবে V2। এটা হবে তোমার V2, ঠিক আছে? এই বি বস্তুটার বেগটা V2 হবে। এখানে বই প্রিন্টিং মিস্টেক আছে, এটা ভুল আছে, ঠিক আছে? তাহলে তোমার দুইটা বস্তুর বেগ বলা হলো, আদি বেগ বলা হলো। দুইটা বস্তুর ভর আমরা ধরে নিই, এ বস্তুর ভর হচ্ছে M1, বি বস্তুর ভর হচ্ছে M2। আর সংঘর্ষের পরে এদের বেগ হচ্ছে একটা V1 আর একটা V2। আমাদের টার্গেট হচ্ছে এই V1 আর V2-র মান আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। এবং এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় হয়, সেটার দিকে আমি আস্তে আস্তে যাব। এখন বলো তো এটা যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, তো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে তাহলে আমরা দেখো ভরবেগ তো অবশ্যই সংরক্ষিত থাকবে। তাহলে এই লাইনটা আমরা লিখতে পারি কিনা একটু? জি স্যার। আসো। সাবরিনা, আমাদের বন্ধু আয়েশা খাতুন কোথায়? আচ্ছা আয়েশা খাতুন খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আল্লাহ তাকে হেফাজত করুক এবং লেখাপড়ায় মনোযোগী করার তৌফিক দান করুক। আচ্ছা স্যার আমার এখানে আপনার অডিও ল্যাগ হচ্ছিল, এজন্য শুনতে পাচ্ছি। আচ্ছা ক্লাসে থাকো, লেখাপড়া করো, ঠিক আছে? আচ্ছা এখন বলো তো এই যে M1 U1 প্লাস M2 এটা কি ভরবেগের সংরক্ষণ সূত্র না? আচ্ছা এখন এখানে পরের লাইনটা কি বলা হয়, কি করা হয়েছে এটা কি আমাকে বলতে হবে? বলো। তোমার M1 দুইটাকে বামে না আনা স্যার। হয়েছে, M1 এর দুইটা টার্ম আছে ডানে বামে, আর M2 এর আবার দুইটা টার্ম আছে। তো M1 টাকে বামে আনা সাইড চেঞ্জ করা হলো, এনে কমন নেওয়া হয়েছে। আর M2 টাকে ডান পাশে সাইড চেঞ্জ করে সেখান থেকে M2 কমন নেওয়া হয়েছে। এটা সমীকরণ নাম্বার 1। এগুলো তোমরা নিজেরাই পারবে। আচ্ছা এখন এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এবারে এটা যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে অবশ্যই গতিশক্তি কি থাকবে? সেম থাকবে। সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি কি হবে? সমান হবে। তো এটা হচ্ছে সংঘর্ষের আগের গতিশক্তি আর এটা হচ্ছে সংঘর্ষের পরের গতিশক্তি। এখন এখান থেকে কি করা হচ্ছে একটু বলো দেখি, কে বলবে দেখি? আমি বলো এখান থেকে কি করা হচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আচ্ছা প্রথমে এই যে প্রথম লাইন থেকে পরের লাইনটা কি করা কমন হলো? নেওয়া হয়েছে স্যার। হ্যাঁ হাফ উভয় পক্ষ স্যার থেকে 2 বাদ দিয়ে দেওয়া হলো। গুণ দেওয়া হয়েছে, তারপর কমন নেওয়া হয়েছে। হ্যাঁ 2 দ্বারা গুণ করা হলে তোমার এই হাফটা আউট হয়ে যাচ্ছে, তাই না? আর M1 এখানে কিন্তু সাইড চেঞ্জ করা হয়েছে। ওই যে M1 এর দুইটা টার্ম বামে সাইড চেঞ্জ করা হলো, করে কমন নেওয়া হয়েছে। আর M2 টার্ম দুইটা আছে সেটাও ডান পাশে সাইড চেঞ্জ করে সেখানে কমন নেওয়া হয়েছে এবং সেখানে উৎপাদক অ্যাপ্লাই করা হয়েছে। তোমরা যে সূত্রটা বললা যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো ফাইনালি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে 2 নং সমীকরণটা আমরা পেয়ে গেলাম। দ্যাটস ভেরি সিম্পল। এটা ক্যালকুলেশন, ম্যাথ, এটা ফিজিক্স না। আচ্ছা এবারে 2 কে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে দেখো এই যে 1 নং সমীকরণে বাম পাশে V1 মাইনাস E1 আছে। 1 নং সমীকরণটার বাম দিকে দেখো M1 এর সাথে কমন নেওয়ার পরে যেটা আছে V1 মাইনাস E1, তাহলে 2 এর এখানে যে V1 মাইনাস E1 এটা কি হবে? কাটাকাটি হবে।
তাহলে আর এম1 কাটাকাটি হচ্ছে, তাহলে ফাইনালি বাম পাশে কি পাচ্ছি আমরা v1 প্লাস u1, আর ডান দিকে একইভাবে u2 প্লাস v2 পেয়ে যাচ্ছি আমরা। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 3। দেখো তো একটু ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা প্রথমে ভরবেগের সংরক্ষণ সূত্র লিখে একটা সমীকরণ বের করা হলো 1 নং সমীকরণ, আর শক্তির সংরক্ষণ সূত্রটা লিখে সেখানে আর একটা সমীকরণ বের করে সেই সমীকরণকে আমরা 1 নং দিয়ে ভাগ করে আমরা 3 নং সমীকরণটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে v1 আর v2 বের করা। তো এখন বলো তো এই 3 নং সমীকরণ থেকে যদি আমি v2 সমান লিখতে চাই, তাহলে v2 সমান কি হচ্ছে, তাহলে v2 সমান এই u2 টা ডান এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে দেখো u1 মাইনাস u2 প্লাস v1, এটা সমীকরণ নাম্বার 4। আর v1 সমান যদি তুমি বের করতে চাই তাহলে u1 টা ডান পাশে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে u2 প্লাস v2 মাইনাস u1। এই যে v1 ইকুয়াল টু v2 মাইনাস u1 প্লাস u2, এটা সমীকরণ নাম্বার 5। তো দেখো সমীকরণ 4 আর 5 এর ব্যাপারটা ক্লিয়ার কিনা। এটা কোথা থেকে এলো? 3 নং সমীকরণ থেকে। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, একটু জি, মাঝে স্যার। মাঝে রেসপন্স করো, হ্যাঁ, কারণ আমি অনলাইনের ব্যাপার তো অনেক সময় নেটের কারণে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু নক দিও তোমরা। আচ্ছা, এখন তাহলে আমরা সমীকরণগুলো বের করলাম। এখন দেখো কি লেখা হচ্ছে 1 ও 4 হতে। আচ্ছা, 1 নং সমীকরণ দেখো আমি এখানে টিক চিহ্ন দিচ্ছি। এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে যে সমীকরণটা আমরা পেয়েছি, এটা 1 নং সমীকরণ। এই যে m1 কমন নিয়ে m2 কমন নিয়ে যে সমীকরণটা আমরা পেয়েছি 1 নং সমীকরণ। তো 1 আর 4 থেকে কি পাচ্ছি আমরা দেখো, 4 এ কি আছে v2 ইকুয়াল টু u1 মাইনাস u2 প্লাস v1। এই v2 র মানটা আমরা একে অ্যাপ্লাই করব। তো বলো তো 1 নং সমীকরণে v2 কোথায় আছে বলো তো? ডান দিকে আছে না, সমান সমানের ডান দিকে। এই যে m2 ইনটু u2 মাইনাস v2, এই মাইনাস v2, এই v2 র জায়গায় আমরা এই মানটা অ্যাপ্লাই করব u1 মাইনাস u2 প্লাস v1। অ্যাপ্লাই করা হলে ফাইনালি ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশনের দিকে আমি আর যাচ্ছি না, তোমরা এই যে দেখো এখানে ওই v2 র মানটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। করে কি করবে, করে এখানে m1 দ্বারা গুণ করে দাও, এখানে m2 দ্বারা গুণ করে দাও, মাইনাস যেখানে আছে সেখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই বিষয়গুলো আমি আর বলছি না। দিয়ে ক্যালকুলেশন করে তোমার v1, আমাদের টার্গেট হচ্ছে v1 টা বের করা। যেহেতু আমি v2 র মান অ্যাপ্লাই করছি তাহলে অবশ্যই কার মানে আমরা পাবো বলো তো? v1 পাবো। তাহলে এই যে দেখো ক্যালকুলেশন করে আমরা v1 টা পেয়ে গেলাম। এই ক্যালকুলেশনটা তোমরা একটু চেক করবে ঠান্ডা মাথায়, পিডিএফটা দেওয়া থাকবে, ওখান থেকে দেখবে, তোমরা নিজেরাই পারবে। আচ্ছা, তাহলে এটা আমরা v1 পেয়ে গেলাম। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পরের বেগ প্রথম বস্তুর। একইভাবে 1 নং এবং 5 নং থেকে যদি আমরা বের করতে চাই তাহলে 5 নং সমীকরণে v1 টা বলা আছে, তাই না? তো এই v1 এর মানটা যদি তুমি 1 নং সমীকরণে বসাও তাহলে কার মান অ্যাপ্লাই পেয়ে যাবে? v2 র মান পেয়ে যাবে। অনেকভাবে বের করা যায়। এই যে v1 সমান যে মানটা পেয়েছো, যে রাশিমালাটা পেয়েছো, এই যে v1 টা, এইটা যদি তুমি এই যে 5 নং সমীকরণ অ্যাপ্লাই করো তাহলে কিন্তু v1 বের করা যায়। অনেকভাবে ক্যালকুলেশনটা করা যায়। তো ওরা যেটা করেছে যে সমীকরণ 5 ও উপরোক্ত সমীকরণ ব্যবহার করে, হ্যাঁ আমি এখন যেটা বললাম সেটাই করেছে ওরা, যে 5 নং সমীকরণে এই যে v1 টা পেয়েছো সেটা এখানে অ্যাপ্লাই করেছে। এই v1 এর জায়গায় অ্যাপ্লাই করলে তুমি কার মানটা পেয়ে যাবে? v2 পেয়ে যাবে। তো দেখো আমরা এই স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র আর গতিশক্তির সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করে সংঘর্ষের পরে এদের বেগ কেমন হবে এই বেগ ক্যালকুলেশন করার যে থিওরিটা, ম্যাথামেটিক্স, এটা থিওরি বলবো না আমি, ম্যাথামেটিক্স, এই ম্যাথামেটিক্সটা কি ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো সবাই। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন বলো তো সাদিয়া তাহসিন, এখন আমি একটা প্রশ্ন করব যে সাদিয়া তাহসিন শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তুমি ফিজিক্সে কত পেয়েছো? স্যার 21। আচ্ছা, আরেকটু ভালো করে পড়ো, আরো ভালো করতে হবে। আমি আরেকটা সেকশনে ক্লাস নিই ডে তে, সেকশন কে, ওরা হাইস্ট পেয়েছে 29। তো ওখানে সম্ভবত প্রাসের একটা অঙ্কে তোমার ভুল ছিল সম্ভবত। তো সেটা ভুল, মানে এটা আমরা যদি 1 মার্ক করে দিয়ে দিই তাহলে কিন্তু তারা 30ই পেয়েছে, অনেকে 4-5 জন 30-এ 30 পাবে। তো তোমাদের আরেকটু ভালো করে লেখাপড়া করতে হবে। আচ্ছা, এখন সাদিয়া তাহসিন বলো তো, এই যে আমরা যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পরে বেগ কত হবে, v1 আর v2 র যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা কি তোমার কাছে খুব জটিল লেগেছে নাকি একেবারে ইজি বলো তো? তার মানে বেশি জটিলও লাগেনি আবার বেশি ইজিও লাগেনি। আচ্ছা, বেশি ইজি লাগে নাই কেন বলো?
বাকিরা কি বলো বলো তো, এই ক্যালকুলেশনটা কি অনেক জটিল না অনেক সহজ? স্যার অনেক সহজ, শুধু তো যোগ করলাম আর এটা গুণ তো একেবারে ইজি ক্যালকুলেশন, এটা তো জটিল না। আমি এখানে দেখে হ্যাঁ এটা ইজি ক্যালকুলেশন, তাই না কি আজাহান? জি স্যার। আচ্ছা তাহলে এই ক্যালকুলেশন গুলো বাসায় একটু বসে তোমরা করবে, হাতে কলমে করলে তোমাদের কাছে বিষয়গুলো ইজি হবে। এখন আমার তাহসিনের কাছে প্রশ্ন হলো, আমি এই মূল প্রশ্নে এখনো যাই নাই, এই যে V1 আর V2 যেটা আমরা বের করলাম, তাহসিন বলো এখন দেখো এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। অনেকগুলো ক্ষেত্র আছে, আমরা একটা ক্ষেত্রে এই ক নং ক্ষেত্রটা পরীক্ষায় আসে অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে। এখানে কি বলা আছে দেখো, বস্তুদ্বয়ের ভর সমান হলে, মানে এ আর বি বস্তুর ভর যদি সমান হয় তাহলে কি ঘটনা ঘটবে? আচ্ছা বলো তো, এ আর বি বস্তুর ভর যদি সমান হয় তাহলে M1 এর পরিবর্তে M2 লিখবো, অথবা M2 এর পরিবর্তে কি লিখতে পারো, M1 লিখতে পারো, বা M1 = M2 = M ধরে নাও, ঠিক আছে? আচ্ছা এখন M1 সমান যদি M2 হয় তাহলে এই সমীকরণ থেকে কি আসবে বলো, তাহসিন বলো। তাহসিন কি ক্লাসে আসো নাকি বের হয়ে গেল? নো স্যার আসি। স্যার আমি কোশ্চেনটা বুঝিনি। আচ্ছা আমি এই যে V1 আর V2 যেটা বের করলাম না, এই যে V1 এই সমীকরণ, V2 এই সমীকরণ, এখন আমার বিশেষ ক্ষেত্রে বস্তুদ্বয়ের ভর সমান হলে একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করছি যে যে দুটা বস্তুর মাঝে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে এই দুটা বস্তুর ভর যদি সমান হয়, ধরো 10 কেজি ভরের দুটি বস্তুর মাঝে স্থিতিস্থাপক একমাত্রিক সংঘর্ষ হলো, তাহলে এই ক্ষেত্রে এই সংঘর্ষের পরে এদের বেগ কেমন হবে, সেই রকম একটা প্রশ্ন পরীক্ষা আসে, অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা ভর সমান হওয়া মানে কি, M1 আর M2 পরস্পর কি হবে, সমান হবে। তো M1 আর M2 যদি সমান হয় তাহলে এই যে 4.42 এই সমীকরণ থেকে আমরা কি পাবো, আর 4.43 এই সমীকরণ থেকে আমরা কি পাবো, তাদের শেষ বেগ। আচ্ছা তো 4.42 তে মান বসাও, দেখো M1 এর পরিবর্তে কি মান বসাতে পারো বলো। M2 বসাইতে পারি। আচ্ছা তো M2 - M2, তাহলে এটা রেজাল্টটা কি হবে বলো কুইক, এটা রেজাল্টটা কি স্যার হবে? 0। 0। তাহলে এই টার্মটা বাদ হয়ে গেল, যেহেতু M2 - M2 কাটাকাটি করলে 0 হয়ে যাবে, তো 0 ভাগ সামথিং ইকুয়াল টু 0, তার মানে এটা বাদ। এবারে দেখো ডান দিকে আস, এই টার্মে +2M2 ডিভাইডেড এই M1 এর পরিবর্তে কি লিখবে, M2 লিখবে, তাহলে এটা M2 + M2, তাহলে 2M2, তাহলে ওই উপরে একটা 2 আছে কিন্তু এই যে এই 2 আর নিচের 2 কাটাকাটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর উপরে M2 আর নিচের M2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি বলো, U2 U2। তাহলে কি পেলাম বলো, V1 সমান কি পেয়েছি বলো, U2। U2 এই যে দেখো এখানে লেখা আছে, এখানে শর্টকাট লেখা আছে, তোমরা ডিটেইলস করবে, এই যে V1 = U2, বিশেষ ক্ষেত্রে আমি দেখাচ্ছি ব্লক করে, এই যে V1 = U2। তো U2 টা কি বলো তো, U2 টা কি সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর আদিবেগ না? জি স্যার। তাহলে স্যার। কি হচ্ছে, তাহলে কি হলো এখানে, তাহলে দুটি সমান ভরের দুটি বস্তুর মাঝে যদি একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সংঘর্ষের পরে কি হচ্ছে, তোমার মানে প্রথম বস্তুর যে শেষ বেগ সেটা দ্বিতীয় বস্তুর আদিবেগের সমান হয়ে যাচ্ছে। একইভাবে তোমার এই যে 4.43 যে সমীকরণটা আছে, এই সমীকরণে যদি মান বসাও, M1 এর পরিবর্তে M2 বসাও, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা যে রেজাল্টটা পাবো, 10 মিনিট সময় আছে, তো এটা ক্যালকুলেশন করলে কি রেজাল্ট পাবো একটু বলো তো। আচ্ছা ডান স্যার দিকের V2 আছে। ডান দিকের এই টার্মটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, যেহেতু এখানে M2 - M2 হ্যাঁ, হবে, স্যার। তাহলে এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে প্রথমটাই যে 2M2 ডিভাইডেড M2 + M2, তাহলে এখানে 2M2 হবে, তো 2M2 কাটাকাটি হয়ে ফাইনালি আমরা নো স্যার এখানে 2M1 হবে। M2 এর পরিবর্তে M1 বসাবো না, কারণ উপরে তো M1 আছে। আচ্ছা যেখানে একটা বসালেই হবে, তুমি উপরের সমীকরণটাই কার মান বসিয়েছো, M1 এর পরিবর্তে M2 বসিয়েছো না? স্যার M1 না হলে তো কাটাকাটি করতে পারবো না। ওখানে M2 বসিয়েছিলাম কারণ উপরে M2 ছিল, আর এখানে তো উপরে M1 আছে, 2M1 তো। না না না, তুমি যে কোনো একটা মান দুটা ভর তো সমান। হ্যাঁ যে কোনো মান অ্যাপ্লাই করো, সেম ভর তো। উপরে যে M1 এর পরিবর্তে M2 লিখেছো, নিচে ওই M1 এর পরিবর্তে M2 লিখবে, যে কোনো একটা করবে, হ্যাঁ, অথবা M2 এর পরিবর্তে M1 লিখতে পারো, যে কোনো একটা করবে, কিন্তু একই রেজাল্ট আসবে। আচ্ছা তো ফাইনালি ক্যালকুলেশন করে আমরা এখানে কি পাবো বলো, V2 সমান কার মানটা পাবো, এই যে U1 টা পাবো।
তার U1 এই যে দেখো V2 সমান আমরা E1 পেয়ে যাচ্ছি। তাহলে এখন বলো তো নিচে একটা বাক্য বলা আছে দেখো, অর্থাৎ দুটি বস্তুর মধ্যে বেগ বিনিময় ঘটে, এটার অর্থ কি বলো? বিনিময় হয়েছে দেখো, এই যে এক্সচেঞ্জ হবে। হ্যাঁ বস্তুর ব্যক্তি দ্বিতীয় বস্তু পাবে হ্যাঁ সংঘর্ষের পরে, আর দ্বিতীয় সংঘর্ষের বস্তুর পরে ব্যক্তি প্রথম বস্তু পাবে। প্রথম বস্তু পাবে। খুব সুন্দর কথা বলেছো যে সংঘর্ষের ফলে তাহলে কি হচ্ছে যে এরা বেগ বিনিময় করছে, এর অর্থ হলো যে তোমার সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ হবে দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে প্রথম বস্তুর আদি বেগের সমান। তার মানে সংঘর্ষের পরে এরা তাহলে কি করেছে, বেগটা বিনিময় করেছে, এক্সচেঞ্জ করেছে, একটা বেগ আরেকটাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখন যদি পরীক্ষা কখনো আসে যে দেখাও যে সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে এরা বেগ বিনিময় করে, 2 মার্কের প্রশ্ন এসছে, তাহলে তোমরা কি উত্তরটা লিখবে বলো? স্যার এই সমীকরণে বসায় দিব একই আচ্ছা, সেম ভর দিয়ে, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, কিন্তু এই সমীকরণটা আবার মনে রাখতে হবে, কিন্তু খেয়াল করেছো দেখো এই যে V1 এর এই সমীকরণটা মনে রাখতে হবে, V2 এর এই সমীকরণটা মনে রাখতে হবে। আচ্ছা বলো তো এই সমীকরণগুলো মনে রাখা কি খুব অনেক জটিল? নো না স্যার। স্যার। না, জটিল। হ্যাঁ, যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে সহজ, যে সমীকরণ অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে। তুমি যদি স্যার এই এগুলো তো সমীকরণ 9 10 ছিল। আচ্ছা 9 10 এ থাকলে তো খুবই ভালো। তো এই সমীকরণগুলো দিয়ে যদি তুমি 2-1টা অঙ্ক করো না, তাহলে কিন্তু তোমার অটোমেটিক মুখস্থ থাকবে, মেমোরাইজ হয়ে যাবে। আর যদি তুমি প্র্যাকটিস না করো, যে তুমি ভাবতেছে যে পরীক্ষায় গিয়ে একেবারে ফাটাফাটি একটা পরীক্ষা দিব, সেটা কিন্তু কখনোই সম্ভব না। এটা ফিজিক্স, ফিজিক্সে প্র্যাকটিস না করলে, শুধু ফিজিক্স না যে কোনো সাবজেক্টে তুমি প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই ভালো করা সম্ভব নয়। সুতরাং প্র্যাকটিস করলে এই সমীকরণগুলো ব্যবহার করে 3-4টা ম্যাথ করো, দেখবে যে এই ফর্মুলাটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে যদি মনোযোগ সহকারে করো। আর মনোযোগ সহকারে লেখাপড়া না করলে কিন্তু কখনোই তুমি পরীক্ষা ভালো করতে পারবে না, একটু মনে রেখো। সুতরাং তুমি যদি কয়েকটা অঙ্ক করো তাহলে কিন্তু এই সমীকরণগুলো মনে থাকবে, আসলে মনে থাকবে। তোমাদের কথাটাই সঠিক যে মনে রাখা আসলে ইজি। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো তুমি 2টা বস্তু ধরে নাও না, তোমার 2টি বস্তুর ভর, এগুলো অঙ্ক তো ইজি অঙ্ক। 2টা বস্তুর ভর বলে দাও তুমি, যে একটা ভর হচ্ছে 10 কেজি, আরেকটার ভর হচ্ছে 20 কেজি। এখন বলে দাও যে তোমার এই 2টি বস্তুর আদি বেগ বলে দাও, যে একটা বস্তুর বেগ হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড, আর একটা বস্তুর বেগ হচ্ছে তোমার ধরো 8 মিটার পার সেকেন্ড। এখন 2টি বস্তুর মাঝে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষের পরে এদের বেগ কত হবে? তো সংঘর্ষের পরে এদের বেগ কত হবে সেটা বের করার জন্য কোন সমীকরণ ব্যবহার করবে? এই যে 4.2 আর 4.3, 4.42 আর 4.43 এই সমীকরণ দুটো ব্যবহার করব। আচ্ছা এখন যদি একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয় যে 10 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে এত ও এত বেগে গতিশীল হয়ে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। এখন এটা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন, কিন্তু এখন যে প্রশ্নটা আমি করছি, কি বললাম যে 10 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে এত ও এত বেগে গতিশীল হয়ে, মানে বেগের মানগুলো বলা থাকবে, গতিশীল হয়ে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ কত হবে? তাহলে এটার উত্তর কি শর্টকাট বের করা যাবে না যদি এটা মনে রাখতে পারো? এটা মনে থাকে? জি স্যার। তাহলে দ্বিতীয় বস্তুর বেগ কি হবে? প্রথম বস্তুর আদি বেগ। প্রথম বস্তুর আদি বেগের সমান। আর প্রথম বস্তুর শেষ বেগ কি হবে? দ্বিতীয় বস্তুর আদি বেগ। আদি বেগ। এটা কিন্তু এমসিকিউ। এখন এগুলো কখন পারবে, এই আনসার গুলো কখন পারবে? যখন তোমার এই জ্ঞানগুলো তোমার মধ্যে যখন থাকবে। এই জ্ঞানগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে এই প্রশ্নগুলো আনসার করা খুবই সহজ। তো দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। তো যদি যদি জি স্যার। যদি পরীক্ষায় কখনো আসে যে সমান দেখাও যে সমান ভরের দুটি বস্তুর মধ্যে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তারা বেগ পরস্পর বিনিময় করে, এটা তোমাকে দেখাতে বলছে। তাহলে যদি কখনো এই সমীকরণ দুইটা যদি মনে নাও থাকে, তাহলে ঝটপট এখান থেকে করতে গেলে অবশ্যই একটু বেশি টাইম নষ্ট হবে। ঝটপট তুমি ভরবেগের সংরক্ষণ সূত্রটা লিখবে, শক্তি সংরক্ষণ সূত্রটা লিখবে, লিখে এখান থেকে ক্যালকুলেশন করে V1 আর V2 বের করে নেবে। যারা চালাক স্টুডেন্ট, যদি মনে না থাকে সেই ক্ষেত্রে তারা ওই প্রসেসে যাবে। আর ধরো তোমার মনে নাই কিন্তু সমীকরণটা মনে করার বারবার চেষ্টা করতেছে, সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি মনে থাকে অবশ্যই তাহলে V1 আর V2 সরাসরি লিখবে যে তোমার একমাত্রিক দুটি বস্তুর মাঝে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা জানি বস্তু দুটির শেষ বেগ V1 ইকুয়াল টু এই সমীকরণটা লিখবে, আর V2 ইকুয়াল টু এই সমীকরণটা লিখবে, মানে 4.42 আর 4.43 এই সমীকরণ দুইটা লিখবে। লিখার পরে তুমি তারপরে বলবে যে যেহেতু তোমার দুটি বস্তুর ভর সমান,
সুতরাং m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু mও ধরে নিতে পারো, সেটা তোমার ইচ্ছা। তারপরে তোমার এই মানগুলো ওই উপরের সমীকরণ এবং নিচের সমীকরণ অ্যাপ্লাই করলে আমরা কি দেখতে পাচ্ছি, v1 ইকুয়াল টু u2 আর v2 ইকুয়াল টু u1। তাহলে অর্থাৎ আমরা বলবো, লাস্টে বলবো যে অর্থাৎ সমান ভরের দুটি বস্তুর মধ্যে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তারা বেগ পরস্পর বিনিময় করে। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমি কিন্তু অঙ্ক করার কনসেপ্ট গুলো দিচ্ছি, অনুধাবনমূলক যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমি ধারণা দিচ্ছি, জ্ঞানমূলক যে প্রশ্নগুলো হতে পারে, ইভেন এমসিকিউ যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো কিন্তু আমি ধারণা দিয়ে যাচ্ছি। আচ্ছা, এবারে বলো তো 2 নাম্বার কন্ডিশনটা পূজা বলো, এখানে খ নাম্বার একটা কন্ডিশন বলা আছে, বিষয় অনেকগুলো ক্ষেত্র আছে, আমরা এই ক নং ক্ষেত্রটাই পরীক্ষা বেশি আসে, এটা একটু মনে রাখবে, এবং এখান থেকে অনেক সময় এমসিকিউ প্রশ্ন হয়। তো পূজা বলো, খ নং ক্ষেত্রটা কি বলা আছে, সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তু অর্থাৎ m2 ভরে বস্তু স্থির থাকলে, আচ্ছা বলো তো m2 ভরে বস্তু যদি স্থির থাকে তাহলে তার আদিবেগ কত হবে? 0। 0। তো সেই ক্ষেত্রে v1 আর v2 কত হবে এটা বের করতে বলা হচ্ছে, স্থিতিস্থাপক সংঘর্ষই। জি স্যার, স্যার সূত্রের ডান সরি তাহলে কোত্থেকে বের করবে সেটা প্রথম একটু আমাকে অংশটা বলো। স্যার ওই যে 4.42 সমীকরণ থেকে। হ্যাঁ, 4.42 আর 4.43, মানে ওই যে 42 আর 43 এই সমীকরণ থেকে আমরা বের করব। তো 42 আমরা প্রথম ক্ষেত্রটা প্রথম অংশটা 0 হবে, হ্যাঁ যেহেতু সরি দ্বিতীয় অংশটা 0 হবে, দ্বিতীয় অংশটা 0 যেহেতু হচ্ছে, y2 0। u2 0 u2। আচ্ছা, তাহলে এইভাবে তোমার এই 42 আর 43, হ্যাঁ 4.42 আর 4.43 এই সমীকরণে বসানোর পরে আমরা এই দুটো সমীকরণ পেয়ে যাচ্ছি। দেখো v1 ইকুয়াল টু এই সমীকরণ আর v2 ইকুয়াল টু এই সমীকরণ। আচ্ছা বলো তো, আমার যদি প্রথম বস্তুটা স্থির না থেকে দ্বিতীয় বস্তুটা স্থির না থেকে যদি প্রথম বস্তু স্থির থাকতো তাহলে কি হতো? তাহলে কি বের করা যাবে না? জি স্যার। সূত্র বসিয়ে দিলাম। এরকম অনেকগুলো ক্ষেত্র আছে। তো প্রথম বস্তু স্থির থাকলে u1 কত হবে? 0 হবে। তো u1 0 হলে প্রথমে যে 4.42 4.43 সেখানে মান বসাও, বসালে এখানে তুমি v1 আর v2 পেয়ে যাবে। তাহলে এইভাবে এই ক্ষেত্রগুলো তোমরা বের করতে পারবে কিনা, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই প্রথম ক্ষেত্রটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, বেশি পরীক্ষা আসে। তো এই পর্যন্ত যতটুকু পড়ানো হলো, এটা একমাত্রিক সংঘর্ষ নিয়ে কথা বলা হলো। সংঘর্ষ কাকে বলে, সেই সংঘর্ষের ক্লাসিফিকেশন এবং সংঘর্ষের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পার্থক্য, এবং একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা সংঘর্ষের পরে শেষ বেগ কিভাবে বের করতে পারি, এবং সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তাদের যে বেগ বিনিময় করে, এই বিষয়গুলো আমরা মোটামুটি আজকে শেষ করলাম। আজকের সময় শেষ হয়ে যাচ্ছে, আর 1 মিনিটের মতো সময় আছে। আচ্ছা, আমরা আগামী দিনে ঘূর্ণন গতি শুরু করব। তো ঘূর্ণন গতি পড়তে যাওয়ার আগে আমরা যে গতিবিদ্যা অধ্যায়ে ওই যে কৌণিক সরণ, এরপরে হচ্ছে কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণ, এই যে 3টা রাশি বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা পড়ে এসেছি অধ্যায়, মনে আছে? দেখো তো। জি স্যার, মনে আছে। হ্যাঁ, তো এই 3টা রাশি সম্বন্ধে একটু লেখাপড়া করো তো, এবং রৈখিক দ্রুতি কৌণিক দ্রুতির মধ্যে যে রিলেশন v ইকুয়াল টু ওমেগা আর, এরপরে রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণের মধ্যে যে রিলেশন a ইকুয়াল টু আলফা আর, ওই সমীকরণগুলো একটু মনে রেখো, আর এই রাশিগুলো সংজ্ঞাগুলো একটু দেখবে। দেখে আমরা আগামী দিনে আমাদের নতুন আর একটা পড়া শুরু করব, সেটা হচ্ছে ভর জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামক আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে এইটুকুই থাক। তো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে বলো, আজকের পড়া থেকে বা অন্য কোনো টপিক থেকে। স্যার, স্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞানুযায়ী সংঘর্ষের আগে ও পরে আপেক্ষিক বেগ